প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লজিক ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজ সহানুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা সহানুমান কাকে বলে, সহানুমানের নিয়মাবলী এবং এর সাথে সহানুমানের তিনটি যে পদ রয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মূলত আলোচনা করব সহানুমানের প্রকারভেদ সমূহ নিয়ে। সহানুমানকে আমরা দুভাগে ভাগ করি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সহানুমান দুই প্রকার, একটা হচ্ছে অমিশ্র সহানুমান আর একটা হচ্ছে মিশ্র সহানুমান। আমরা প্রথমে অমিশ্র সহানুমান একটু আলোচনা করি। অমিশ্র সহানুমানকে আমরা তিন ভাগে ভাগ করি, যেমন নিরপেক্ষ সহানুমান, প্রাকল্পিক সহানুমান আর একটি হচ্ছে বৈকল্পিক সহানুমান। আমরা একটু ডিটেলস একটু আলোচনায় যাই। নিরপেক্ষ সহানুমানের ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে নিরপেক্ষ এই শব্দটার সাথে একটু পরিচিত হওয়া উচিত। নিরপেক্ষ মানে কি? যার কোনো কি নাই, যার কারোর সাথে কোনো যোগসূত্র নাই, কিংবা যার কোনো কি বলা যায়, যার কোনো হচ্ছে লেজ নাই, কিংবা যার কোনো কিছুর সংযুক্ত নেই, এই টাইপের না। মানে যেটা হচ্ছে একদম টোটালি নিজে থেকে সলিড এবং সিম্পল যাকে বলে। নিরপেক্ষ সহানুমানের ক্ষেত্রে যেটা হয়, এর দুইটি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত সবগুলোই যুক্ত বাক্য হয়। কি? সবগুলোই যুক্ত বাক্য হয় নিরপেক্ষ বচন কিংবা নিরপেক্ষ বাক্য। এর সাথে কোনো লেজ থাকে না এবং এই টাইপের কোনো কিছু যুক্ত থাকে না। ঠিক আছে? যেমন ধরো আমরা স্লাইডে একটু দেখে নিই, দেখো যে সব প্রাণী হয় মরণশীল, সব পাখি হয় প্রাণী, অতএব সব পাখি হয় কি? মরণশীল। এটি মূলত দেখো প্রত্যেকটা বাক্যই কিন্তু এক একটা কি? নিরপেক্ষ বাক্য। যেমন ধরো যে প্রথম আশ্রয় বাক্য, এটাও কি নিরপেক্ষ বাক্য। দ্বিতীয় আশ্রয় বাক্য, এটাও কিন্তু কি? নিরপেক্ষ বাক্য। এরপর দেখো সিদ্ধান্ত, এটাও কিন্তু কি? নিরপেক্ষ বাক্য। তো যে সহানুমানের প্রত্যেকটি বাক্য মানে প্রত্যেকটি যুক্তি বাক্য কি হয়? নিরপেক্ষ বচন হয় কিংবা নিরপেক্ষ যুক্তি বাক্য হয়, সেগুলোকে আমরা কি বলি? নিরপেক্ষ সহানুমান। একটু সংজ্ঞায় দেখো, যে সহানুমানের উভয় আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তি বাক্য হয় তাকে আমরা কি বলি? নিরপেক্ষ সহানুমান বলি। ঠিক আছে? এরপর আসো প্রাকল্পিক সহানুমান। একদম সেম নিরপেক্ষ সহানুমানের মতো এইটাও একই টাইপের সংজ্ঞা। যেমন এটার ক্ষেত্রে কি হয়, এই সহানুমানের দুইটি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত সবগুলোই কি হয়? প্রাকল্পিক বচন কিংবা প্রাকল্পিক যুক্তি বাক্য হয়। ঠিক আছে? আমরা একটু স্লাইডে দেখে নিই। যেমন দেখো, ধরো যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? বন্যা হবে। যদি বন্যা হয় তাহলে কি হবে? ফসলের ক্ষতি হবে। অতএব যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? ফসলের ক্ষতি হবে। এখানে দেখো শিক্ষার্থী বন্ধু যে প্রথম আশ্রয় বাক্য এখানে কি? প্রাকল্পিক বাক্য। দ্বিতীয় আশ্রয় বাক্য কি? একটা প্রাকল্পিক বাক্য। এবং তৃতীয় কিংবা সিদ্ধান্ত, এটাও কি হচ্ছে? প্রাকল্পিক বাক্য। মূলত প্রাকল্পিক বাক্যগুলো হচ্ছে ওই বাক্যগুলোকে বলা হয় যেগুলোর সাথে কি থাকে? একটা শর্তের সম্পর্ক থাকে। যেমন ধরো যে কি, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? বন্যা হবে। ঠিক আছে? মানে বৃষ্টি হলে তাহলে কি হবে? বন্যা। মানে একটা কি থাকে? একটা যদি হয় তাহলে এরকম একটা সম্পর্ক, অথবা একটা শর্তযুক্ত কি থাকে? একটা সম্পর্ক থাকে। আর এই শর্তযুক্ত সম্পর্কগুলো যে বাক্যগুলোতে থাকে সেগুলোকে আমরা বলি প্রাকল্পিক যুক্তিবাক্য। আর এই প্রাকল্পিক যুক্তিবাক্য যদি সবগুলো বাক্যে থাকে কোনো সহানুমানের, সেই সহানুমানকে আমরা কি বলি? প্রাকল্পিক সহানুমান। এরপর আমরা উদাহরণে যাই। দেখো যে সহানুমানের উভয় আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত প্রাকল্পিক যুক্তিবাক্য হয় তাকে আমরা কি বলি? প্রাকল্পিক সহানুমান বলি। ঠিক আছে? এরপর আসো বৈকল্পিক সহানুমান। এটাও একদম নিরপেক্ষ এবং প্রাকল্পিক সহানুমানের মতোই। এটার ক্ষেত্রে যেটা হয় কি, যেটাতে কি দুটো অপশন থাকে এবং এর সাথে একটা এবং যুক্ত থাকে, এবং দুই ধরনের অপশন থাকে এখানে কাজ করে। যেমন ধরো একটা যেমন একটি উদাহরণ দেয় যে রহিম হয় মেধাবী, না হয় পরিশ্রমী। মানে রহিম হয় মেধাবী, না হয় পরিশ্রমী। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? যে রহিম হয় মেধাবী হবে অথবা কি হবে? পরিশ্রমী হবে। এই বৈকল্পিক যুক্তিবাক্যের ভিতরে একটা প্রধান যে বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে এখানে না হয় অথবা এই টাইপের কোনো লিঙ্কেজ যুক্ত থাকে। ঠিক আছে? তো যে সহানুমানের ক্ষেত্রে তিনটি যুক্তিবাক্যই প্রধান, তারপর অপ্রধান যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত সবগুলোই কি হয়? বৈকল্পিক টাইপের, মানে বৈকল্পিক বচন, ওই টাইপের যুক্তিবাক্যগুলো ইউজ হয়, আমরা সেগুলোকে কি বলি? বৈকল্পিক সহানুমান। যেমন দেখো এখানে
যেমন এখানে দেখো, তোমরা স্লাইডে দেখো যে এখানে কি বৈকল্পিক সহনমানের প্রথম যুক্তিবাক্য দেখো, রহিমাই মেধাবী অথবা পরিশ্রমী। রহিমাই মেধাবী না চতুর, অতএব আমরা কি বলতে পারি যে অতএব রহিম হয় চতুর, না হয় পরিশ্রমী। এখানে দেখো সবগুলোই কি, প্রথমটাও কি প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্য এটাও কি বৈকল্পিক বাক্য, এবং সিদ্ধান্ত এটাও কি বৈকল্পিক বাক্য। এবং এই স্ট্রাকচারের আমরা যদি কোনো সহানুমান পাই, সেই সহানুমানকে আমরা কি বলি, বৈকল্পিক সহানুমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো এক নজরে আমরা অমিশ্র যে সহানুমান রয়েছে সেই সহানুমানের সবগুলো উদাহরণগুলো এক নজরে দেখে আসি। দেখো এখানে এক নজরে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে অমিশ্র সহানুমান তিন ভাগে ভাগ করেছি আমরা, যেমন নিরপেক্ষ সহানুমান, প্রাকল্পিক সহানুমান এবং বৈকল্পিক সহানুমান। এগুলো দেখো উদাহরণগুলো একটু দেখে নিই। যে নিরপেক্ষ সহানুমানের উদাহরণগুলো রয়েছে কি, যে সব প্রাণী হয় মননশীল, সব পাখি হয় প্রাণী, অর্থাৎ কি বলতে পারি যে সব পাখি হয় মননশীল। এখানে দেখো প্রত্যেকটা যুক্তিবাক্য এখানে কি সবগুলো কিন্তু নিরপেক্ষ বচন কিংবা নিরপেক্ষ টাইপের, এর সাথে এবং কিংবা অথবা নতুবা এসব কিন্তু কি নাই, যুক্ত নেই। সো আমরা এটাকে বলতে পারি নিরপেক্ষ সহানুমান। এরপর দেখাও প্রাকল্পিক সহানুমানের ক্ষেত্রে দেখো এখানে সবগুলো বচন, যে যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে, যদি বন্যা হয় তাহলে কি ফসলের ক্ষতি হবে, আবার যদি বৃষ্টি হয় তাহলে ফসলের ক্ষতি হবে। এটাও কিন্তু কি সবগুলো এখানকার যুক্তিবাক্য যেগুলো আমরা ইউজ করেছি এগুলো সবগুলোই কি প্রাকল্পিক যুক্তিবাক্য। সো এই যুক্তিবাক্যগুলো দ্বারা আমরা যে সহানুমান আমরা পাই সেটাকে আমরা কি বলি, প্রাকল্পিক সহানুমান। এরপর বৈকল্পিকে দেখো তিনটি যুক্তিবাক্যের উদাহরণ আমরা দিয়েছি এর আগেই। দেখো যে রহিম হয় মেধাবী অথবা কি পরিশ্রমী, রহিম হয় মেধাবী না হয় কি চতুর, অতএব রহিম হয় চতুর অথবা পরিশ্রমী। এগুলোও কিন্তু কি বৈকল্পিক যুক্তিবাক্য, এবং এই বৈকল্পিক যুক্তিবাক্য যদি সবগুলো আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে আমরা ইউজ করি তখন সেই সহানুমানকে আমরা কি বলি, বৈকল্পিক সহানুমান। ঠিক আছে, এরপর আমরা সহানুমানের আরেকটি তোমার প্রকারভেদ মিশ্র সহানুমানের একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মিশ্র সহানুমানকে আমরা তিন ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, দুই নম্বরকে আমরা বলি বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান, এবং তৃতীয় প্রকারভেদ হচ্ছে বিকল্প সহানুমান। ঠিক আছে, তোমরা স্ক্রিনে সুন্দর করে দেখতে পাচ্ছ যে মিশ্র সহানুমান তিন প্রকার: প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান এবং বিকল্প সহানুমান। তো আমরা প্রথমে আমরা আসি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান নিয়ে। এটা খুব সুন্দর পরিষ্কার, তোমরা একটু খেয়াল রাখলেই দেখবে যে উদাহরণ থেকেই তোমরা এই প্রকারভেদগুলোর সংখ্যা কিংবা এই সহানুমানগুলোর সংখ্যা তোমরা উদাহরণ থেকেই পেয়ে যাবে একটু খেয়াল করলে। যেমন দেখো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, আগে তোমরা একটু খেয়াল করো এর তোমার প্রধান আশ্রয় বাক্য কিংবা অপ্রধান আশ্রয় বাক্য কিংবা সিদ্ধান্তগুলো কি কি। দেখো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান আশ্রয় বাক্য হচ্ছে কি, এরকম যে যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে। এটা একটু খেয়াল করো যে এটা কী বচন হতে পারে। এরপর দ্বিতীয় আশ্রয় বাক্য দেখো যে বৃষ্টি হয়নি। এরপর অতএব কী হতে পারে, অতএব আমরা অনায়াসে বলতে পারি যে তাহলে কি হবে, তাহলে বন্যাও হবে না। ঠিক আছে, দেখো অতএব বন্যা হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবগুলোই যুক্তিবাক্যে খেয়াল রাখলে দেখতে পাই কি যে প্রথম আশ্রয় বাক্যটি এখানে কি দেখো প্রাকল্পিক বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্যটি কি নিরপেক্ষ বাক্য, এবং তৃতীয় আশ্রয় বাক্য হচ্ছে কি একটি নিরপেক্ষ বাক্য। তাহলে দেখো এই উদাহরণ থেকেই কিন্তু আমরা এর কী নিতে পারি, এই সংজ্ঞাটা টানতে পারি। যেমন দেখো সংজ্ঞাটা এরকম হবে যে সহানুমানের প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক যুক্তিবাক্য, অপ্রধান আশ্রয় বাক্য নিরপেক্ষ যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তিবাক্য হয় তাকে আমরা কি বলতে পারি, প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। ঠিক আছে, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান ওই প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের মতোই। এখানে প্রধান আশ্রয় বাক্য দেখো এই রিমা হয় সুন্দরী অথবা কি মেধাবী, এটা একটু খেয়াল করে এটা কোন ধরনের যুক্তিবাক্য হতে পারে। এরপর রিমা নয় সুন্দরী, এটা কোন ধরনের যুক্তিবাক্য একটু খেয়াল রাখো। অতএব রিমা হয় কি মেধাবী। তাহলে এখানে দেখো আমরা কী বলতে পারতেছি যে প্রথম আশ্রয় বাক্য থেকে প্রথম অথবা প্রধান আশ্রয় বাক্যটা এখানে কি বৈকল্পিক বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এখানে কি নিরপেক্ষ বাক্য, এবং সিদ্ধান্ত কি হয় নিরপেক্ষ বাক্য হয়। অথবা আমরা কি বলতে পারি যে সহানুমানের
ঠিক আছে, সংজ্ঞায় আমরা স্ক্রিনে দেখা যাচ্ছে যে সহনমানের প্রধান আশ্রয় বাক্য কী হয়, একটি বৈকল্পিক যুক্তি বাক্য হয়, অপ্রধান আশ্রয় বাক্য একটি কি নিরপেক্ষ হয়, এবং সিদ্ধান্ত কি হয়, নিরপেক্ষ হয়। তাহলে আমরা তাকে কি বলতে পারি, বৈকল্পিক নিরপেক্ষ সহনমান। মানে আমরা উদাহরণ থেকে কি আমরা একটু সংজ্ঞাটা নিতে পারছি, অথবা সংজ্ঞা থেকে আমরা কি উদাহরণও যেতে পারি। এরপর আমরা পরের স্লাইডে যাই, যে বিকল্প সহনমান। এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তোমাদের পরীক্ষায় প্রায় এই কোশ্চেনটা এসে থাকে যে বিকল্প সহনমান। এটা ওইগুলোর চেয়ে একটু আলাদা, মানে ওই যে দুইটার কথা বললাম, যে প্রাকল্পিক নিরপেক্ষ সহনমান এবং বৈকল্পিক নিরপেক্ষ সহনমান, এই দুইটার চেয়ে এটা একটু ভিন্ন টাইপের, তোমরা একটু খেয়াল রাখবে। বিকল্প সহনমানে আমরা একটু যদি উদাহরণ দেখি, দেখো যে যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে, এবং যদি বৃষ্টি হয় তাহলে কি ফসলের ক্ষতি হবে। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যুক্তি বাক্যে এখানে কিন্তু কি দুইটা কি আছে, এখানে কিন্তু দুইটা প্রাকল্পিক বচন কিন্তু যুক্ত আছে এবং দ্বারা, একটু একটু খেয়াল করবে। এর পরের যুক্তি বাক্যে যাই, যদি বন্যা হয়নি অথবা ফসলের কি ক্ষতি হয়নি। যদিটা এখানে ভুল হয়ে গেছে, যে বন্যা হয়নি অথবা ফসলে ক্ষতি হয়নি, এই যুক্তিবাক্য এখানে হবে। এরপর দেখো অতএব কি হবে, অতএব বৃষ্টি হয়নি। এখানে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, যে প্রথমটাকে যেহেতু দুইটা কি থাকে, দুইটা এখানে প্রাকল্পিক বচন যুক্ত রয়েছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি, যে যৌগিক প্রাকল্পিক বচন অথবা বাক্য। এবং দ্বিতীয় দেখো এটা হচ্ছে বৈকল্পিক বাক্য, এবং তৃতীয়টা হচ্ছে এখানে কি নিরপেক্ষ বাক্য। তার মানে আমরা কি বলতে পারি, যে বিকল্প সহনমানের উদাহরণে তাহলে আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, যেটা বলতে পারি তা হচ্ছে কি, যে সহনমানের, দেখো একটু উদাহরণে, যে সহনমানের প্রধান আশ্রয় বাক্য যৌগিক প্রাকল্পিক যুক্তি বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক যুক্তি বাক্য, এবং সিদ্ধান্ত কি হয়, হয় নিরপেক্ষ হয়, এখানে নিরপেক্ষ হয়েছে, অথবা কি হয় বৈকল্পিক যুক্তি বাক্য হয়। এই টাইপের, এই ক্যাটাগরি কিংবা এই স্ট্রাকচারের আমরা যদি কোনো সহনমান পাই, সেই সহনমানকে আমরা কি বলি, বিকল্প সহনমান। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু এক নজরে আমরা পুরো সহনমানের প্রকারভেদ একটু দেখে নিই। স্লাইডে দেখো, সহনমান আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি অমিশ্র সহনমান, যেটাকে আমরা বলি পিওর সিলোসিজম। এরপর আমরা আরেকটি প্রকারভেদ যেটা পাই, সেটা হচ্ছে কি মিশ্র সহনমান। অমিশ্র সহনমানকে আমরা তিন ভাগে ভাগ করেছি। প্রথমটিকে বলা হয় নিরপেক্ষ সহনমান, দ্বিতীয়টিকে বলা হয় প্রাকল্পিক সহনমান, এবং তৃতীয়টিকে কি বলা হয়, বৈকল্পিক সহনমান। এবার মিশ্র সহনমানকে আমরা তিন ভাগে ভাগ করেছি। প্রথমটিকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ সহনমান, দ্বিতীয়টিকে বলা হয় বৈকল্পিক নিরপেক্ষ সহনমান, এবং তৃতীয়টিকে বলা হয় বিকল্প সহনমান। তো এই ছিল আজকের ক্লাস। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সহনমানের প্রকারভেদগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করার। তোমরা সবাই ভালো থাকবে। কোভিড-19 থেকে আসলে মুক্তি থাকার একটাই উপায়, সেটা হচ্ছে নিরাপদে থাকা এবং নিজের সুরক্ষা দেওয়া। তোমরা অবশ্যই নিরাপদে থাকবে, ঘরে থাকবে, এবং প্রয়োজন ছাড়া কখনোই বাইরে যাবে না। এবং যদি বাইরে যাও তাহলে অবশ্যই কি করবে, একটু ভালো মানের মাস্ক ব্যবহার করবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ।